হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এসেছি। এবং আমি যেই জিনিসগুলো এখন দেখাবো এবং প্রশ্নগুলো দিব বা নমুনা প্রশ্নগুলো দিব, সাজেশন দিব, তো সেগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা ইতিমধ্যে আমার যারা স্টুডেন্ট আছো তারা জানো যে আমি পরীক্ষার আগে যে নমুনা প্রশ্নগুলো বা সাজেশনটা দিই, দেখা গেছে ওখান থেকে কিন্তু অনেক প্রশ্নই হুবহু তোমার ওই মেইন প্রশ্নের সাথে কি মিলে যায়, মানে হুবহু না আসলেও ওই প্রশ্নটা ওই টাইপের হয়। সাপোজ আমি একটা বিষয়ে প্রতিবেদন লিখতে বললাম, হয়তো ওই প্রতিবেদন লিখতে বলছে একটু ঘুরাইয়া বলছে, বা আমি একটা ছক দিলাম, আমি একটা সমস্যা দিয়ে তোমাদের বুঝাইছি, হয়তো ওইটাই বুঝাইছে, হয়তো অন্য সমস্যাটা সারারা দিছে। তো আমার প্রশ্নগুলো একটু বুঝে বুঝে করো। মানে প্রথম কাজ হইলো তোমাদের মূল বইটা পড়বা, পাঠ্য বইটা পড়বা। তারপর হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কি প্র্যাকটিস করবা নমুনা প্রশ্ন হিসেবে, যেগুলা ওই টাইপেরই প্রশ্নগুলো যাতে আসতে পারে। ঠিক আছে, তো আসো আমরা দেখি প্রশ্নটা কি বলেছে। তো আচ্ছা, প্রশ্নটা আমরা দেখি। প্রত্যাহিক জীবনে নিজেরা কিছু সমস্যা কি করো, চিহ্নিত করো। মানে তোমার দৈনন্দিন জীবনে বা প্রত্যাহিক জীবনে কিছু সমস্যা কি করবা, প্রথমে চিহ্নিত করবা। সেগুলো সমাধানের জন্য তথ্যের প্রয়োজন। মানে সেই সমস্যাগুলো সমাধানের জন্য কিসের প্রয়োজন? অবশ্যই তথ্যের প্রয়োজন। তা সেগুলো সমাধানের জন্য উপযুক্ত উৎস কি কি হতে পারে? তার মানে প্রশ্নটা এরকম বলছে যে তোমার দৈনন্দিন জীবনে কিছু সমস্যা চিহ্নিত করবা। যে কোনো সমস্যা হইতে পারে, সাপোজ বাল্যবিবাহ একটা সমস্যা হইতে পারে, যৌতুক প্রথা একটা সমস্যা হইতে পারে, এগুলো সমস্যা। তারপরে ইফটিজিং, এটাও একটা সমস্যা হইতে পারে। একটা সমস্যার সমাধান সমস্যা চিহ্নিত করবা। চিহ্নিত করার পরে অবশ্যই সমাধানের জন্য কী প্রয়োজন? তথ্য প্রয়োজন। সেই তথ্যগুলোর উৎস কি কি হতে পারে? তোমার বাবা মা হতে পারে, নাকি তোমার অভিভাবক হতে পারে, নাকি ভাই বোন হতে পারে, নাকি গুগল হইতে পারে, নাকি নিউজ পেপার হইতে পারে। সেইগুলা তোমার লিখতে হবে। তো দেখি উত্তরটা কি বলছে। যে প্রত্যেক জীবনে নিজেরা কিছু সমস্যা কি করি, চিহ্নিত করি। সেগুলো সমাধানের জন্য আমাদের তথ্যের প্রয়োজন, এবং সেগুলো সমাধানের জন্য উপযুক্ত উৎস কি কি হতে পারে তা নিচে দেওয়া হলো। তাহলে প্রথমে সমস্যাগুলো চিহ্নিত করো। যেমন একটা সমস্যা লাগছে, আমাদের ক্লাসে প্রতিদিন কোন কোন শিক্ষার্থী উপস্থিত ছিল। একটা সমস্যা নিয়েছে সাপোজ। তো যে প্রয়োজন, যে যে গতকাল যে তথ্য প্রয়োজন, মানে গতকাল ক্লাসে অনুপস্থিত শিক্ষার্থী তালিকা। তার মানে একটা সমস্যা নিছো, সেটা হচ্ছে আমাদের জানার ইচ্ছা ছিল যে আমাদের ক্লাসে কোন কোন শিক্ষার্থী উপস্থিত ছিল গতকাল। তাহলে এটার জন্য তথ্য কি প্রয়োজন? যে গতকাল ক্লাসে অনুপস্থিত শিক্ষার্থী তালিকা বের করবা, কে কে ছিল। আর এটার উৎস কি হইতে পারে? তত ক্লাসে এটা কি তোমার বাবা মা হইতে পারে, নাকি অবশ্যই শিক্ষক হইতে পারে। হ্যাঁ, শ্রেণীর শিক্ষক ও শিক্ষার্থীদের অ্যাটেন্ডেন্স খাতা হইতে পারে। ঠিক আছে, তারপরে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা কবে হবে, একটা জানার ইচ্ছে তোমার, মানে সমস্যা। তারপরে এটা তথ্য কি প্রয়োজন? যে ক্রিয়া প্রতিযোগিতার তারিখ নির্ধারণ হয়েছে কিনা, এই তথ্যটা প্রয়োজন। এটা এটা কে বলতে পারবো বলো তো? এই উৎসটা কি হইতে? প্রধান শিক্ষক বা ক্রীড়া শিক্ষক হইতে পারবে। তারপরে বন্ধুদের ধার দেওয়া গল্পের বইটি কবে পাবো, এটা একটা সমস্যা। তাহলে এটা তথ্য কি হইতে পারে? যে গল্পের বইটি কি বন্ধুর পড়া শেষ হয়েছে? অবশ্যই পড়া শেষ হলে পাইবা। তাহলে সেটা কে বলতে পারবো বলো তো? অবশ্যই যেই বন্ধু তোমার গল্পের বইটা ধার নিয়েছে সেই তো এই কথাটা বলতে পারবো যে হ্যাঁ তার শেষ হয়েছে কি হয় নাই। তারপরে মা কি আমাকে স্কুলে নিয়ে যাবে, এটার জন্য তোমার কিসের তথ্যের প্রয়োজন? মায়ের তথ্য প্রয়োজন, না মা কি ব্যস্ত আছে নাকি মা ফ্রি আছে এখন। তাহলে এটার উৎস কে হইতে পারে? অবশ্যই তোমার মা হইতে পারে। তারপরে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যাব, এটার জন্য কি জানা প্রয়োজন? যে কিভাবে কক্সবাজার যাব। তো এটার উৎস তোমার কি হইতে পারে? গুগল হইতে পারে, ইউটিউব হইতে পারে, বাংলাদেশের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট। এভাবে আবার তুমি মনে রাখো যে যৌতুক যৌতুক প্রথা নিয়ে একটা সমস্যা নিলা। তাহলে যৌতুক প্রথাটা ভালো না খারাপ, এটা প্রয়োজন তোমার জানা। তারপর এটা উৎস কে হইতে পারে? তোমার অভিভাবক হইতে পারে, শিক্ষক হইতে পারে, বিভিন্ন কিছু ভাই বোন হতে পারে। ঠিক আছে, তারপরে আছে তোমার বাল্যবিবাহ, এটা একটা সমস্যা হইতে পারে। তো এটার জন্য কি কি প্রয়োজন? তো বাল্যবিবাহর খারাপ দিক এবং ভালো দিকগুলো জানা প্রয়োজন। তো এটার উৎস কি হইতে পারে? তোমার বাবা মা হইতে পারে, ভাই বোন, শিক্ষক, বিভিন্ন বয়স্ক লোক, এরা হইতে পারে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে যে তুমি কিছু সমস্যা নিবা বা সিদ্ধান্ত নিবা, এবং সেগুলো সমাধানের জন্য কি কি জানা প্রয়োজন,
যেমন তোমার মা কি স্কুলে নিতে পারবে কি নিতে পারবে না তোমাকে আজকে, এই জন্য জানতে হবে মা কি ব্যস্ত নাকি ব্যস্ত নয়। সেটা মানে সেটা কে বলতে পারবে, একমাত্র মাই তো বলতে পারবো। বুঝছো? আচ্ছা, তো এই ছিল আমাদের প্রথম নমুনা প্রশ্নটা। আমরা পরেরটা দেখে আসো। ওই প্রশ্নটা তোমার ওইভাবে নাই সেভাবে আসতে পারে যে গতদিন বাড়ির কাজ হিসেবে আমরা যে সমস্যাটি খুঁজে বের করছিলাম, তার মানে তোমাদের বাড়ির কাজে আগে কিছু সমস্যা কি করতে হবে, খুঁজে বের করতে বলবো। তুমি একটা সমস্যা খুঁজে বের করো। সাপোজ এখানে বলছে যে করোনা ভাইরাস নিয়ে কি কি ভ্রান্ত ধারণা মানে ভুল ধারণা আছে মানুষের, করোনা ভাইরাস থেকে বাঁচার উপায়গুলো কি কি, এই সমস্যাটা খুঁজে বের করবা। তার মানে প্রশ্নটা তোমার এভাবে আসতে পারে যে প্রথমে একটা সমস্যা খুঁজে বের করবা, সমস্যা খুঁজে বের করবা এবং বলছে তার সমাধানের জন্য তথ্যের উৎস, টেলিভিশন, পত্রিকা, ইন্টারনেট, বই, কোন কোন ব্যক্তি কী কী হতে পারে তা আসবো খুঁজে নিয়ে আসবো। তার মানে পরীক্ষা প্রশ্নটা এভাবে থাকতে পারে যে তুমি একটা সমস্যা খুঁজে বের করো। এখানে যেমন সমস্যাটা খুঁজে বের করছে করোনা ভাইরাস নিয়ে মানুষের কী কী ভ্রান্ত বা ভুল ধারণা আছে এবং সে করোনা এটা সমাধানের জন্য, এটা থেকে বাঁচার জন্য আমাদের কী কী উপায় অবলম্বন করতে হবে এটা। তাহলে এইটার জন্য তোমার কী কী তথ্যের প্রয়োজন সেগুলো লিখবা এবং তথ্যের উৎস কী কী হতে পারে সেটা লিখবা। যেমন ওইটার মতোই প্রশ্নটা, ওই আগে যে প্রশ্নটা দেখালাম সেটার মতোই, সেটা একটু অন্যরকম করে দিছে। তো দেখো প্রথমে একটা সমস্যা, এগুলো লাগবে না, প্রথমে একটা সমস্যার নাম লিখবা। প্রথমে একটা কী লিখবা, সমস্যার নাম। তাহলে সমস্যার নাম কী লিখছো দেখো তো, সমস্যাটা কি তোমার যে করোনা ভাইরাস নিয়ে কী কী ভ্রান্ত ধারণা আছে এবং করোনা ভাইরাস থেকে বাঁচার উপায়গুলো কী কী, এটা সমস্যাটা লিখবা। তারপরে এই সমস্যাটা সমাধানের জন্য তোমার কী কী প্রয়োজন জানা প্রয়োজন বলো তো, কী কী তথ্যের প্রয়োজন। এক নম্বর হচ্ছে করোনা ভাইরাস কি, দুই নম্বর হচ্ছে করোনা ভাইরাস কীভাবে মানুষকে আক্রান্ত করে, তিন নম্বর হচ্ছে করোনা ভাইরাস সম্পর্কে মানুষের ভ্রান্ত ধারণাগুলো কী কী, চার নম্বর হচ্ছে করোনা ভাইরাস থেকে প্রতিকারের উপায় কী, পাঁচ নম্বর হচ্ছে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানা গুরুত্বপূর্ণ কেন, তারপরে করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তিকে কী ওষুধ দিতে হবে, করোনা ভাইরাস প্রতিরোধে প্রতিষেধক টিকা নেওয়া গুরুত্বপূর্ণ কেন, তারপরে করোনা ভাইরাস প্রতিরোধে আমরা কীভাবে মানুষের সচেতন করতে পারি, এই তথ্যের প্রয়োজন। তাহলে স্যার এই তথ্যগুলো তোমরা কোথা থেকে পাবা, এই তথ্যগুলো পাবা হচ্ছে দেখো এখানে দেওয়া আছে করোনা ভাইরাস কি, এটা তুমি কোথা থেকে জানতে পারো, তোমার উৎস বলতে মানে এই তথ্যটা তুমি কার থেকে নিতে পারো বা জানতে পারো। তাহলে উৎস বলছে এখানে বিদ্যালয়ের শিক্ষক, তোমার অভিভাবক হইতে পারে, পত্রিকা হইতে পারে, ইন্টারনেট হতে পারে। তারপর বলছে করোনা ভাইরাস কীভাবে মানুষকে আক্রান্ত করে, তাহলে অভিভাবক, শিক্ষক, পত্রিকা ও ইন্টারনেটের মাধ্যমে এটা জানতে পারবা। তারপরে করোনা ভাইরাস থেকে প্রতিকারের উপায়গুলো কী কী, এটা কার থেকে জানতে পারবা, বিশেষজ্ঞ চিকিৎসক বা ডাক্তারের কাছে জানতে পারো। আচ্ছা, করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানা গুরুত্বপূর্ণ কেন, এটা কার থেকে জানবা, এই উত্তরটা বিশেষজ্ঞ ডাক্তার বা শিক্ষকের কাছ থেকে জানতে পারো। করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে কী ওষুধ দিতে হবে, এটা কার থেকে জানতে পারো, ডাক্তারের কাছ থেকে জানতে পারো, স্বাস্থ্য বিশেষজ্ঞ থেকে জানতে পারো। তার মানে এখানে বলছে তুমি একটা সমস্যা চিহ্নিত করবা, তারপরে সেই সমস্যাটা সমাধানের জন্য তোমার যেই তথ্যের প্রয়োজন সেগুলো লিখবা। তারপরে সেই তথ্যগুলো কার থেকে কালেক্ট করতে পারো সেই উৎসগুলোর নাম লিখবা। যেমন দেখো এখানে করোনা ভাইরাস কি বলছে, তাহলে এটা কার থেকে তুমি জানতে পারো বলো তো। তোমার শিক্ষক তোমার এই কথা বলতে পারো না করোনা ভাইরাস কি, তোমার অভিভাবকও বলতে পারবে যে করোনা ভাইরাস কি, তুমি পত্রিকা থেকেও জানতে পারো যে করোনা ভাইরাসটা কি, তারপরে ইন্টারনেটে সার্চ দিলেও জানতে পারবো করোনা ভাইরাসটা কি। তো এই ছিল আমাদের 2 নম্বর প্রশ্নটা। পরবর্তী দেখো আমরা আরেকটা প্রশ্ন দেখি। আচ্ছা দেখো এখানে এই যে এই প্রশ্নটা আছে, এই প্রশ্নটা সবার আগে দেওয়া উচিত ছিল, এই প্রশ্নটা লাস্টে আইসা পড়ছে। তো দেখো গত সপ্তাহে তুমি কি কি সমস্যার সম্মুখীন হয়েছো তা তোমার পাশের বন্ধুর সাথে আলোচনা করো এবং সবাই মিলে 10টি সমস্যা চিহ্নিত করো। আমি তুমি কি কি সমস্যার সম্মুখীন হয়েছো সেগুলো তোমাকে লিখতে বলছে এবং সেগুলো তালিকা করতে বলছে। ঠিক আছে, তাহলে এখানে 10টা সমস্যার নাম বলবা। ঠিক আছে, যে কোনো সমস্যা, যেমন এখানে যানজট, শব্দ দূষণ, বায়ু দূষণ, এখানে তোমার মন মতো তুমি যে কোনো সমস্যাগুলো আর কি নাম বলবা, তাইলেই হবে। বুঝছো এটা? তো এটা একটু দেখবা যে বিভিন্ন সমস্যাগুলো নাম বলতে পারে এবং বলতে পারে সেগুলো কিভাবে সমাধান করা যায় এবং সমাধানের জন্য তোমার কী কী উৎসের প্রয়োজন, কী কী তথ্যের প্রয়োজন, এগুলো আসতে পারে। যেমন এই যে আমি যে আগের প্রশ্নটা দেখালাম না যে এখানে দেখো তুমি 10টা সমস্যার নাম লিখছো না, তো 10টার মধ্যে সাপোজ তুমি বললো কি এখান থেকে একটা সমস্যা নাও, বাছাই না করো, তাহলে একটা সমস্যা নিলা, তুমি সাপোজ নিলা খাদ্য ভেজাল, তাহলে খাদ্য ভেজাল সমস্যাটা সমাধানের জন্য তোমার কী কী জানা প্রয়োজন সেগুলো লিখবা এবং সেই প্রশ্নগুলোর উত্তর তুমি কার কাছ থেকে জানতে পারো, ডাক্তারের কাছ থেকে নাকি বিশেষজ্ঞ থেকে, মা বাবা থেকে নাকি শিক্ষক থেকে, এভাবে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আমি এরপরে তোমাদের বইটা একটু দাগিয়ে দিব কোনগুলো তোমরা পড়বা।
তারপরে আমি প্রশ্নগুলো দিই, প্রশ্নগুলো প্র্যাকটিস করো। দেখো এই প্রশ্নটা ইম্পর্টেন্ট খুবই আমার কাছে মনে হলো, যে বিভিন্ন ধরনের কন্টেন্ট তো চিনো, কন্টেন্টগুলো তোমরা যেমন ইউটিউবে দেখো বিভিন্ন কন্টেন্ট দেখো না, ওগুলা কন্টেন্ট কাকে বলে এটা বইয়ে আছে। তো দেখো যেমন তোমরা ইউটিউবে ফেসবুকে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে না, কেউ রান্নার ভিডিও বানায়, কেউ ফুড ব্লগ বানায়, তো এরকম এগুলোই সবই কন্টেন্ট। যেমন আমি তোমাদের শিখাচ্ছি, এটাও এক ধরনের কন্টেন্ট, ঠিক আছে? তো দেখো খেয়াল করে এখানে, তো বলছে কি যে আমরা আজ থেকে আগামী 2 দিন আমাদের আশেপাশে কন্টেন্ট দেখতে পারবো, তার লক্ষ্য তাহলে কে বা কারা হতে পারে তা চিন্তা করব, আর আমাদের পরিবারের অন্য সদস্যের সাথে কী করবো আলোচনা করব। আর তার মানে কিছু কন্টেন্ট সিলেক্ট করবা, তুমি কন্টেন্ট সিলেক্ট করবা এবং সেই কন্টেন্ট লক্ষ্যতল কারা হতে পারে। যেমন দেখো এই যে আমি যে তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, এটা কি এইচএসসির একজন স্টুডেন্ট দেখবে, ক্লাস 10-এর একজন স্টুডেন্ট দেখবে? এগুলো অবশ্যই কারা দেখবে? ক্লাস 6-এর ছেলে মেয়ে দেখবে, হয়তো যারা টিউশনি করে তারা হয়তো দেখতে পারে, কারো দরকার হলে দেখতে পারে, বা তোমরা 6-এ যারা আসো তারা দেখতে পারে, কোনো শিক্ষক দেখতে পারে, তো এরা দেখতে পারে। কিন্তু এটা মনে করো যে একটা 2 বছরের বাচ্চা, সে কি এটা দেখবে? তো সে দেখবে কার্টুন, ঠিক আছে? তো আবার মনে করো যে বিভিন্ন কি বলে এটাকে, যারা মনে করো যে অন্য দেশের, মনে করো বিদেশি লোক, তারা কি এটা দেখবে? অবশ্যই দেখবে। তার মানে এক একজনের কন্টেন্ট হচ্ছে এক এক রকম, বুঝছো? এবং এক এক ধরনের কন্টেন্টের লক্ষ্যতল কিন্তু এক এক রকম, বুঝছো? তো দেখো যেমন আমার কন্টেন্টগুলো এখানে সিনেমা, এটা কারা কারা দেখতে পারে বলতো? যারা সিনেমা দেখতে পছন্দ করে তারা দেখতে পারে, তাদের টেলিভিশন দেখার সুবিধা আছে। তারপর ইউটিউবে রান্নার ভিডিও, এটা কি সবাই দেখবে, নাকি যারা রান্না করতে পছন্দ করে, যাদের ইন্টারনেট ব্যবহারের সুবিধা রয়েছে? তারপর স্কুল ব্যাগের বিজ্ঞাপন, তাহলে এটা ছাত্রী বা অভিভাবক দেখতে পারে। বিল বোর্ডে বিজ্ঞাপন জনসাধারণ দেখতে পারে। বিদ্যালয়ের নোটিশ বোর্ড শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা এরা দেখতে পারে। তো এরকম মানে এক একটা কন্টেন্ট এক একজনের জন্য। যেমন আমার কন্টেন্টটা তোমরা 6-এর ছেলেমেয়েরা দেখবা, আবার বিভিন্ন যারা কোচিং করায় বা টিউশনি করায় তারা দেখতেও পারে, ঠিক আছে, চাইলে কেউ। তো এটা ছিল আমাদের পরবর্তী মানে নমুনা প্রশ্নটা। তো দেখি আমরা, দেখো এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট এবং তোমাদের পরীক্ষা কিন্তু এই টাইপের প্রশ্নগুলো আসে। তোমরা দেখো বিগত যে প্রশ্নগুলো দেখবা এই টাইপের প্রশ্নগুলোও কিন্তু আসে। তো দেখো এটা হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নটা। তো দেখি এখানে কী বলছে, তোমার পাঠ্য বইয়ের 17 পৃষ্ঠার গল্পটা পরিচয়, 17 পৃষ্ঠার যে গল্পটা আছে সেটা পড়বা আগে। সেখানে প্রেক্ষাপট, উদ্দেশ্য, লক্ষ্য দল, টার্গেট গ্রুপ ও কন্টেন্ট কী হতে পারে তা বুঝতে পেরেছ। এবার নিচের ছকটি পূরণ করো। মানে সেই গল্পটা পড়ার পরে কিছু প্রেক্ষাপট লিখবা এবং সেটার উদ্দেশ্যগুলো লিখবা এবং সেটার লক্ষ্য দল কারা হতে পারে এবং এই লক্ষ্য দলের জন্য কী কী কন্টেন্ট বানানো যেতে পারে। যেমন দেখো প্রেক্ষাপটে এখানে এগুলো লাগবে না, এখান থেকে লিখবা প্রেক্ষাপটের নাম, যেমন বিদ্যুৎ অপচয়, পানির অপচয়, গাছ লাগানো। এটার উদ্দেশ্য কী হইতে পারে? বিদ্যুৎ অপচয় রোধ করা, পানির অপচয় রোধ করা, পরিবেশ, আর গাছ লাগানোটার উদ্দেশ্য কী? পরিবেশটা আমাদের কী রাখা? সুরক্ষা করা, ঠিক আছে? তো এটার লক্ষ্যতল কারা হইতে পারে? যারা বিদ্যুৎ ব্যবহার করে, যারা সমাজে সকল পেশার মানুষ, যারা বিদ্যুৎ বিভাগে কর্মরত ব্যক্তি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মালিক, অফিস আদালতের কর্মরত ব্যক্তি, এরা হতে পারে। আর এটার জন্য কী কী কন্টেন্ট হতে পারে? বিভিন্ন পোস্টার বানাইতে পারো, তাদের পোস্টার বানিয়ে বুঝাইতে পারো যে বিদ্যুৎ অপচয় করা কি না, ঠিক না। ভিডিও তৈরি করতে পারো, তারপর নোটিশ বিজ্ঞপ্তি দিতে পারো, বিভিন্ন নাটকের মাধ্যমে বুঝাইতে পারো, পত্রিকার মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, ম্যাগাজিনের মাধ্যমে বুঝাইতে পারো। তারপর পানির অপচয়, এটার কাজ হলো, উদ্দেশ্য কি এটা করা? পানি অপচয় রোধ করা। তাহলে এটার লক্ষ্যদল কারা হইতে পারে বলো তো? সকল শ্রেণীর মানুষ, সবারই পানি অপচয় করা কি না, উচিত না। যে সকল কারখানা পানি ব্যবহার করা বেশি হয় সেখানে কর্মরত ব্যক্তিকে বুঝাবা না পানি অপচয় করা কি না, ঠিক না। তো এখানে এটার জন্য কী কী কন্টেন্ট তৈরি করতে পারো, তুমি কীভাবে তাদের বুঝাইতে পারো? পোস্টার তৈরি করতে পারো, ভিডিও তৈরি করতে পারো, নোটিশ বিজ্ঞপ্তি, নাটক, পত্রিকা, টেলিভিশন, ম্যাগাজিন, এগুলো করতে পারো। তারপরে গাছ লাগানো, দেখো তাহলে পরিবেশ সুরক্ষা রাখা, এটা সবাইকে বুঝাইবা, ছোট বড় সবাইকে বুঝাইবা যে গাছ লাগান, পরিবেশ বাঁচান, ঠিক আছে? এটার জন্য কী কী বলা? বিভিন্ন পোস্টারের মাধ্যমে বুঝাইতে পারো, নোটিশ দিতে পারো, ভিডিওর মাধ্যমে, ম্যাগাজিনের মাধ্যমে বুঝাইতে পারো। তো এই ছিল এই কয়টা গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন, এগুলো প্র্যাকটিস করো আর পাশাপাশি পাঠ্য বইটা পড়ো। পরবর্তীতে আমি তোমাদের পাঠ্য বইটা একটু দাগিয়ে দিব, ভিডিওটা তৈরি করব আমি একটু পরেই। তো আর এরপরে আমি কিছু পর্যায়ক্রমে নমুনা প্রশ্ন আনবো। তো সবাই ভালো থেকো, আসসালাম।